9/11-এর হামলার পর আমেরিকার একমাত্র লক্ষ্য ছিল ওসামা বিন লাদেন। সবাই ভেবেছিল সে আফগানিস্তানের কোনো দুর্গম পাহাড়ে বা গুহায় লুকিয়ে আছে। সিআইএ তন্ন তন্ন করে খুঁজেছে, কোটি কোটি ডলার খরচ করেছে, কিন্তু 10 বছর ধরে তার কোনো খোঁজই মেলেনি। বাস্তবতা ছিল আরও অদ্ভুত। বিন লাদেন কোনো গুহায় ছিলেন না, তিনি বহাল তবিয়তে বসবাস করছিলেন পাকিস্তানের একটি ব্যস্ত শহরে, এক বিশাল দুর্গের মতো বাড়িতে। আজকের ভিডিওতে আমরা জানবো ইতিহাসের সবচেয়ে বড় ম্যানহান্ট বা মানব শিকারের গল্প, কিভাবে সিআইএ একটি সাধারণ ফোন কল আর একটি সাদা গাড়ির সূত্র ধরেই পৌঁছে গিয়েছিল লাদেনের গোপন আস্তানায়। বছরের পর বছর চেষ্টার পর সিআইএ একটা সত্য উপলব্ধি করে, ওসামা বিন লাদেনের কোনো টেকনোলজি নেই, অর্থাৎ কোনো মোবাইল নেই, কোনো ইন্টারনেট নেই, এমনকি ইমেলও নেই। কারণ তিনি জানতেন একটা ছোট ডিজিটাল সিগন্যালই তার মৃত্যুর কারণ হতে পারে, তাই তিনি পুরোপুরি অফলাইন হয়ে গিয়েছিলেন। তাহলে তিনি তার সংগঠনের সাথে কিভাবে যোগাযোগ রাখতেন? উত্তর হলো হিউম্যান ইন্টারনেট বা মানুষের মাধ্যমে। তিনি এমন একজন বিশ্বস্ত লোককে ব্যবহার করতেন যে তার হাতের লেখা চিঠি বাইরে নিয়ে যেত এবং বাইরের খবর তার কাছে নিয়ে আসতো। সিআইএ বুঝতে পারে লাদেনকে খুঁজতে হলে এই চিঠিবাহক বা কুরিয়ারকে আগে খুঁজে বের করতে হবে। যেই কথা সেই কাজ। সিআইএ ব্ল্যাক সাইট এবং গোয়েন্তানামোবের কুখ্যাত বন্দীদের ওপর কঠোর জিজ্ঞাসাবাদ শুরু করে। হাজার হাজার নামের ভিড়ে বারবার একটি নামই উঠে আসতে থাকে, আবু আহমেদ আল কুয়েতি। বন্দীরা জানায় এই আল কুয়েতি লাদেনের ছায়ার মতো। সে লাদেনের পরিবারের দেখাশোনা করে এবং লাদেনের বেঁচে থাকার একমাত্র লাইফলাইন। সিআইএ জানতো এই লোকটিকে খুঁজে পেলেই লাদেনের খোঁজ মিলবে, কিন্তু সমস্যা হলো এই আল কুয়েতিও ছিল একদম ভূতের মতো। তার আসল চেহারা বা অবস্থান কেউই জানতো না। 2010 সাল, দীর্ঘ অপেক্ষার পর সিআইএ একটি ব্রেক থ্রু পায়। আল কুয়েতি ভুল করে একটি ফোন কল রিসিভ করে। সিআইএ সেই সিগন্যাল ট্র্যাক করে পাকিস্তানের পেশোয়ারে তার অবস্থান শনাক্ত করে। শুরু হয় নজরদারি। সিআইএ এজেন্টরা দেখে আল কুয়েতি একটি সাদা রঙের এসইউভি চালায়, কিন্তু তার আচরণ ছিল একেবারেই অদ্ভুত। আল কুয়েতি কখনোই নিজের বাড়ির আশেপাশে তার ফোন অন করতো না। ফোন করার জন্য সে গাড়ি চালিয়ে 1.5 থেকে 2 ঘন্টা দূরে যেত। কথা বলা শেষ হওয়া মাত্রই সে ফোনের ব্যাটারি খুলে ফেলতো, যাতে জিপিএস তাকে ট্র্যাক করতে না পারে। তার এই অতিরিক্ত সাবধানতাই প্রমাণ করে দিচ্ছিল যে সে সাধারণ কোনো ড্রাইভার নয়, সে অনেক বড় কোনো সিক্রেট বহন করছে। একদিন সিআইএ দেখলো একটি সাদা গাড়ি পেশোয়ারের ধুলোবালি ছেড়ে পরিষ্কার হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছে, গন্তব্য পর্যটন শহর অ্যাবোটাবাদ। গাড়িটি পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের এক বিশাল কম্পাউন্ডের গেটে গিয়ে থামে। সিআইএ অবাক হয়ে যায়। অ্যাবোটাবাদের ওই বাড়িটি ছিল রীতিমতো দুর্গের মতো। এর দেয়ালগুলো ছিল 12 থেকে 18 ফুট উঁচু, যার ওপরে ছিল কাঁটাতার। বাড়ির ভেতরে কোনো টেলিফোন লাইন বা ইন্টারনেট সংযোগ ছিল না। তারা বাইরের ময়লা ফেলার গাড়িতে ময়লা দিত না, বরং নিজেদের ময়লা বাড়ির ভেতরেই পুড়িয়ে ফেলতো। সবচেয়ে সন্দেহজনক বিষয় হলো বাড়ির 3য় তলার বারান্দায় 7 ফুট উঁচু দেওয়াল ছিল, যাতে কেউ বাহির থেকে দেখতে না পায় আসলে ভিতরে কি রয়েছে। সিআইএ নিশ্চিত হয় এখানে আল কুয়েতি বা সাধারণ কেউ নয়, বরং অনেক বড় কোনো হাই ভ্যালু টার্গেট লুকিয়ে রয়েছে। সিআইএ স্যাটেলাইট এবং ড্রোন দিয়ে বাড়িটির ওপর 24 ঘন্টা নজরদারি শুরু করে। তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। প্রতিদিন বিকেলে একজন লম্বা ব্যক্তি বাড়ির উঠানে হাঁটতে বের হতো, কিন্তু সে কখনো বাড়ির বাইরে যেত না। সে শুধু দেয়ালের ভিতরেই গোল হয়ে ঘুরত। সিআইএ এই লোকটির নাম দেয় দ্য পেসার। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করলে দেখা যায় লোকটির উচ্চতা প্রায় 6 ফুট 4 ইঞ্চি, যা হুবহু ওসামা বিন লাদেনের উচ্চতার সাথে মিলে যায়। যদিও তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু সিআইএর কাছে এটি ছিল সবচেয়ে বড় প্রমাণ। ঠিক সেই মুহূর্তে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে 2টি অপশন ছিল। এক, মিসাইল মেরে পুরো বাড়িটি উড়িয়ে দেওয়া, কিন্তু তাতে লাদেন মারা গেছে কিনা তা নিয়ে প্রমাণ করা আসলেই কঠিন হয়ে যেত। 2, সরাসরি স্পেশাল ফোর্স পাঠানো, কিন্তু এটি ছিল পাকিস্তানের ভেতর অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি মিশন। সব রিস্ক নিয়ে ওবামা গ্রিন সিগন্যাল দেন তার কমান্ডো বাহিনীকে। 1 মে 2011, অপারেশন নেপচুন স্পেয়ার। 2টো ব্ল্যাক হক হেলিকপ্টার রাতের অন্ধকারে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। অপারেশনের শুরুতেই ঘটে বিপত্তি। একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করে। মিশন বাতিল হতে পারত তখনই, কিন্তু তারা দ্রুত ধ্বংসস্তর থেকে বেরিয়ে আসে এবং প্ল্যান বি কার্যকর করে। বিস্ফোরক দিয়ে ভারী গেট উড়িয়ে দিয়ে ভেতরে প্রবেশ করে। গেস্ট হাউসে পাহারায় ছিল সেই কুরিয়ার আবু আহমেদ আল কুয়েতি। তাকে এবং তার ভাইকে মুহূর্তের মধ্যে নিউট্রালাইজ বা হত্যা করা হয়। সি টিমের সদস্যরা নিঃশব্দে মূল বাড়ির দিকে এগোতে থাকে। নিচতলা ক্লিয়ার করার পরে তারা দোতলায় ওঠে।
সেখানে অন্ধকারের মধ্যে লুকিয়ে ছিল লাদেনের ছেলে খালিদ বিন লাদেন। তাকেও গুলি করে সরিয়ে দেওয়া হয়। এখন বাকি শুধু তৃতীয় তলা, বাড়ির সবচেয়ে সুরক্ষিত জায়গা। সিঁড়িতে উপরে ওঠার সময় সিল মেম্বাররা দেখতে পায় একজন লম্বা লোক দরজার আড়াল দিয়ে উঁকি দিচ্ছে। সিল মেম্বাররা জানতো এই সেই ব্যক্তি, তাই তারা দ্রুত ঘরে ঢুকে পড়ে। লাদেনের সর্বকনিষ্ঠ স্ত্রী আমাল ছুটে এসে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। তাকে পায়ে গুলি করা হয়, আর তার ঠিক পেছনে দাঁড়িয়েছিলেন ওসামা বিন লাদেন। নেভি সিলের একজন সদস্য রবার্ট ওনিল তাকে লক্ষ্য করে ট্রিগার চাপে। ফ্লোরে লুটিয়ে পড়েন ওসামা বিন লাদেন। মাত্র 40 মিনিটের মধ্যে লাদেনের লাশ নিয়ে তারা রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, সাদ্দাম হোসেন বা গাদ্দাফির মৃত্যুর পর তাদের লাশের ছবি বিশ্ববাসী দেখেছিল, কিন্তু ওসামা বিন লাদেনের মৃত্যুর একটি ছবিও আমেরিকা আজ পর্যন্ত প্রকাশ করেনি। তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, আমরা কোনো ট্রফি বা জয়ের প্রতীক হিসাবে বিভৎস ছবি প্রকাশ করতে চাই না, যা নতুন করে সহিংসতা উস্কে দিতে পারে। আল কায়েদা যদিও তার মৃত্যুর সত্যতা স্বীকার করেছিল, কিন্তু বিন লাদেনের সেই গুলিবিদ্ধ চেহারা আজও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে।